শুরুতে আরিসুকে একটা স্ক্রিনে দেখানো হয়, তার ইন্টারোগেশন চলতে থাকে। না, এটা কোনো পুলিশের ইন্টারোগেশন না, বরং এটা সেই সব লোকদের সাথে কথা বলা হচ্ছে যারা সেই সময় সিভিয়ার ক্রসিংয়ের কাছে থাকে, অর্থাৎ যারা সেই মিটিওরের শিকার হয়। আরিসু বলে যে আমার কিছু মনে নেই, আমি শুধু আকাশে আতশবাজি দেখেছি। আমি আর আমার বন্ধুরা একটা বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ি, কিন্তু বাইরে আসতেই যেন সব লোক গায়েব হয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার তো হার্ট অ্যাটাক হয়েছিল। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি আরিসুর রিয়েল লাইফে হার্ট অ্যাটাক হয়, কিন্তু এর চেয়ে বেশি এ ব্যাপারে তার কিছু মনে নেই। আর তখনই সেখানে এক লোক আসে যার নাম রিওজি, আর সেই সোজা আরিসুকে জিজ্ঞেস করে সেই সময় তুমি বেহুশ ছিলে, তুমি কি কোনো স্বপ্ন দেখেছো? এখন এটা শুনে আরিসু কনফিউজড হয়ে যায় যে স্বপ্ন। সে বলে হ্যাঁ, যেখানে তুমি গেমস খেলেছো। গেমস? কেমন গেমস? আমি বুঝতে পারছি না। আসলে এই স্বপ্নগুলোর ব্যাপারে আরিসুর কিছুই মনে ছিল না, কিন্তু সে বলে যে আমার শুধু একটা সফরের কথা মনে আছে, যেটা এই জিনিসটার অর্থাৎ বর্ডারল্যান্ডের সাথে কোনো সম্পর্ক ছিল না। তাই রিউজি হতাশ হয়। সেখানে অন্য আরেকজন রিউজিকে বলে রিউজি একটু ধীরে সুস্থ কাজ করো, কিন্তু রিউজি বলে আমি যতজনের সাথে কথা বলেছি তাদের মধ্যে অনেকেই গেমসের কথা উল্লেখ করেছে, কিন্তু অন্য কেউই তার কথা মানতে রাজি নয়। তারা বলে যে সম্ভবত তুমি এদের মাথায় গেমসের কথা ঢোকাচ্ছ। রিউজি বুঝতে পারে যে লোকগুলোর মধ্যে কমন কিছু তো আছে। সে তার বই উঠিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে রিউজি আরিসুর সাথে করিডোরে ধাক্কা খায় আর তাকে সমস্ত ইন্টারোগেশনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। সে আরিসুকে এমন কিছু কথা বলে যা শুনে আরিসু প্যারেশান হয়ে যায়। সে বলে যে তুমি আমাকে সব বলতে পারো, সব, অর্থাৎ এমন কিছু কথাও যা সাধারণ মানুষ বিশ্বাস করতে চাইবে না। এটা শুনে আরিসু কিছুটা কনফিউজড হয়ে যায়, কারণ আরিসুর কোনো আইডিয়া নেই এ ব্যাপারে যে আসলে সে কি জানতে চায়। সেখানে উসাগে ছিল যে আরিসুর জন্য ওয়েট করছে, আর রিউজি সেখানেই থাকে। তো সে রিউজিকে বলে জেনারের সাথে দেখা করুন, এ হলো আমার ওয়াইফ। হ্যাঁ, আরিসু আর উসাগি এই রিয়েল লাইফে বিয়ে করে ফেলেছে। এবার আরিসু আর উসাগি নিজেদের বাড়ির দিকে রওনা দেয়। আরিসু পিছন ঘুরে তাকাতেই সে ক্যাম্পাসের ভেতরে রিউজিকে দেখতে পায়, যে তাকে একদৃষ্টিতে দেখেই চলেছে, আর তার চেহারায় কোনো রিয়েকশন নেই। সেখানে রিউজি নিজের অফিসে চলে যায়। সেখানে সে রেকর্ড করছে যে কিভাবে 10 জন লোক তাকে একই কথা বলছে, যে তারা নিজেদের জীবনে মরতে মরতে বেঁচেছে। একটা খালি শহর, গেমস, আতশবাজি, এই সব কিছু তারা বলছে। তখনই তার কাছে একটা র্যান্ডম মেইল আসে। সেই মেইলে লেখা ছিল যে আমি একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পেয়েছি। এটা পড়ে রিউজি নিজের হুইল চেয়ার করে বেরিয়ে পড়ে, আর সে নির্জন গলি দিয়ে যেতে যেতে সে একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। সেখানে সিভিয়া ক্রসিংয়ের সিন দেখানো হয়। সেই জায়গাটাকে অনেকটাই ঠিক করে ফেলা হয়েছে, আর আশেপাশের বিল্ডিংগুলো আবার তৈরি হতে শুরু করেছে। সেই হোটেলের ভেতর রিউজি একা বসে থাকে। তখন একটা মেয়ে তার কাছে আসে আর জিজ্ঞেস করে তুমি কি আর কেউ আছে? সেই মেয়েটি তাকে জিজ্ঞেস করে তো তুমিও কি সেই সেমিনারে যেতে চাও? তো রিউজি তাকে বলে যে হ্যাঁ, আমি সেই সেমিনারে যেতে চাই, কিন্তু সেখানে পৌঁছানো খুব মুশকিল। তো যদি তুমি সেখানে আমার জন্য সুপারিশ করে দাও তাহলে আমি সহজেই সেখানে পৌঁছাতে পারবো। মেয়েটি বলে তুমি কি গেমস খেলেছো? রিউজিটা শুনে একদম অবাক হয়ে যায়। গেমস? সে বলে হ্যাঁ, সে গেমসগুলো অনেক মজাদার। মেয়েটির কথা শুনে রিউজি তাকে সাইকো মনে করে, কিন্তু সে একটা কাজের কথা অবশ্যই বলে দেয়। সে রিউজিকে বলে যে যদি সেই জায়গায় পৌঁছাতে হয় তাহলে 1 সপ্তাহ পর তোমার কাছে একটা মেইল আসবে। সেই মেইলই সেই জায়গার অ্যাড্রেস লেখা থাকবে। এভাবে সময় কেটে যায়, আর একদিন সেই মেইল আসে। তো রিউজির নির্জন গলি দিয়ে যেতে যেতে সেই বিল্ডিং পর্যন্ত পৌঁছে যায়। সেই বিল্ডিংটা সব বিল্ডিংয়ের মধ্যে বেশ অদ্ভুত, আর একটা আলাদা আভা ছড়াচ্ছিল। সেই বিল্ডিংয়ের ভেতরে রিউজি গিয়ে লিফট দিয়ে উপরের ফ্লোরের দরজা খুলতেই তার সামনে অ্যারো চিহ্ন দেখতে পায়। সে অ্যারোগুলো একটা রাস্তার দিকে নিয়ে যাচ্ছিল, আর অ্যারোগুলোকে ফলো করতে করতে রিউজি একটা স্থানে পৌঁছায়। কিন্তু সেখানে সে একা ছিল না, সেখানে সে একটা গ্রুপের সাথে দেখা করে। কিন্তু তখনই সেখানে অন্ধকার থেকে এক ব্যক্তি বেরিয়ে আসে। সে বলে আপনাদের সবাইকে স্বাগত। অর্থাৎ সেও রিউজির মতো একজন সাধারণ ব্যক্তি ছিল। সে অচেনা ব্যক্তি তাদের বলে যে প্লিজ আপনারা সবাই এখানের চেয়ারগুলোতে বসে পড়ুন। সবাই সেখানের চেয়ারে বসে যায়, কিন্তু রিউজি চেয়ারের পাশেই নিজের হুইল চেয়ারে বসে থাকে। কিন্তু সেই ব্যক্তি বলে যে প্রত্যেকের চেয়ারে বসাটা জরুরি। তো রিউজির সাহায্য করার জন্য একজন লেডি তার কাছে যায়, কিন্তু তখনই তাকে থামিয়ে দেওয়া হয়। সে বলে যে একবার চেয়ার সিলেক্ট করে ফেললে আপনি আর এখান থেকে উঠতে পারবেন না। তখন বেচারা রিউজি অনেক চেষ্টা করে নিজের হুইল চেয়ার থেকে সেই চেয়ারে বসে যায়। তখনই সেই ব্যক্তি বলে যে এখন আমরা একটা গেম শুরু করছি। কিন্তু এই কথা শুনতে একজন লেডি বলতে থাকে যে গেম? আমি তো এখানে মৃত্যুকে কাছ থেকে অনুভব করতে এসেছিলাম। ব্যক্তিটা বলে এই সফরে অংশ নেওয়ার জন্য এই গেমটা জেতাই একমাত্র শর্ত। এখন এই কথাটা কেউই বুঝতে পারে না, কারণ সফরের ব্যাপারে কোনো উল্লেখ করা হয়নি। যদি কিছু দেয়া হয় তো সেটা হলো কার্ডস। সে বলে যে চলুন গেমটা শুরু করা যাক। আর এই গেমের নাম হলো দ্য ওল্ড মেড। টেবিলের উপরে রাখা সব কার্ড সব প্লেয়ার তুলে নেবে, আর যদি সেই কার্ডগুলোর মধ্যে কোনো সেম পেয়ারের কার্ড থাকে তাহলে সেটা প্লিজ টেবিলে ফেলে দিন। একজন লেডির কাছে পেয়ার ছিল, তো সে টেবিলে ফেলে দেয়। ব্যক্তিটা বলে এই গেমের শেষে যার কাছে জোকার থাকবে সেই হবে ওল্ড মেড, আর সেই হবে এই গেমের উইনার। তো গেম শুরু হয়, আর প্রত্যেক প্লেয়ারকে অন্য প্লেয়ারের কাছ থেকে একটা কার্ড নিতে হবে।
পাশের প্লেয়ার প্রথম ব্যক্তির কাছ থেকে জোকারের কার্ডটা বের করে নেয়, আর তখনই ব্যক্তিটা বলে, মনে রেখো, যদি তোমার কাছ থেকে জোকারের কার্ড নেওয়া হয় তাহলে তুমি এলিমিনেট হয়ে যাবে। এই কথাটা সেই প্লেয়ার বুঝতে পারে না। তখনই সে সোজা একটা শক খায়, অনেক বড় শক। তার চোখ লাল হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। এটা দেখে প্লেয়াররা শকড হয়ে যায়, আর একজন প্লেয়ার ভয়ে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায়, আর তাকেও খুব জোরে কারেন্টের শক লাগে। ব্যক্তিটা আবার বলে, আমি বলেছিলাম যে আপনারা নিজেদের চেয়ার ছাড়তে পারবেন না। এটা দেখে সব প্লেয়ার ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়। তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছে না। কিন্তু রিউজি দেখে যে শকটা লাগছে কিভাবে। তো অ্যাকচুয়ালি সেসব চেয়ার টেবিলের নিচে রাখা কোনো এক বড় মেশিনের সাথে কানেক্টেড ছিল, যেটা তাদের সবাইকে এত জোরে কারেন্টের শক দিচ্ছিল। গেম চলতে থাকে, এক এক করে তাস এক প্লেয়ার থেকে অন্য প্লেয়ারের কাছে যেতে থাকে। দ্বিতীয় রাউন্ড শুরু হতে থাকে, কারণ এই গেমে মাত্র একজন উইনার হতে চলেছে। রিউজির সামনে একজন অপোনেন্ট বসেছিল। এখন রিউজির কাছে একটা নর্মাল কার্ড আর একটা জোকারের কার্ড। সামনের প্লেয়ারকে তার কাছ থেকে কার্ড বের করতে হবে, কিন্তু তখনই সেখানে রিউজি অনেক বুদ্ধি ব্যবহার করে। সে অ্যাকচুয়ালি জোকার কার্ডটা আলাদা করে বের করে রাখে, আর যখনই ধীরে ধীরে সামনের প্লেয়ার কার্ডগুলো তোলার জন্য হাত বাড়ায়, রিউজি আলাদা করে রাখা জোকার কার্ডটা তার হাতের দিকে এগিয়ে দেয়। এতে করে 1 সেকেন্ডের জন্য সে ব্যক্তির মাথায় এটাই আসে যে আচ্ছা, এ চাই যে আমি এই কার্ডটা নিই। তো সে চট করে অন্য কার্ডটা নিয়ে নেয়, আর সে অনেক বড় একটা শক খায়। রিউজি খুব ঘামতে থাকে, তার ভেতরে যেন প্রাণ ফিরে এসেছে। কিন্তু তখনই সেখানে খুব অদ্ভুত একটা জিনিস ঘটে। সে বিল্ডিংয়ের লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। সে ডেড বডিগুলো এক একটা ফ্লিকারের সাথে গায়েব হয়ে যাচ্ছে। আর সামনে যে গেম মাস্টার ছিল তার চেহারা বদলে জেমসের চেহারায় কনভার্ট হয়ে যায়, যে আপনাকে বর্ডারল্যান্ডে স্বাগত। এদিকে সকালে উসাগি কোনো পেপার ওয়ার্কে সাইন করছে। তো আরিসু ব্রাশ করতে করতে বাইরে আসে। অত্যন্ত আমাদের একবার ভেবে নেওয়া উচিত ছিল এই অ্যাপার্টমেন্টটা নেওয়ার আগে, কিন্তু উসাগি বলে আমাদের তো এর আগে টাকা জমাতে হতো, কারণ তারা সব টাকা অ্যাকচুয়ালি নিজেদের ওয়েডিং রিংয়ের উপর খরচ করে দিয়েছে। এরপর সে নিজের জবের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। সেখানে পুলিশ জানতে পারে যে গতরাতে একটা বিল্ডিংয়ের ভেতরে অনেক লোকের ডেড বডি পাওয়া গেছে। অন্যদিকে আরিসু যেখানে কাজ করে সেটা একটা কাউন্সেলিং সেন্টার। সে তার পেপার ওয়ার্ক করছিল, আর তখনই সে নিজের নতুন ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়, যে আর কেউ নয় বরং অ্যান ছিল। আরিসু অ্যানকে দেখে একটুও শকড হয় না। আরিসু তাকে রুমে নিয়ে যায় আর বলে যে আপনি কোল্ড ড্রিঙ্কস বা চা কোনটা নেবেন, কিন্তু সে কিছু নেয় না, বরং একটা উত্তর দেয়। সে বলে, আরিসু আমি তোমাকে চিনি, আমরা আগেও দেখা করেছি। কিন্তু আরিসু কিছু বুঝতে পারে না। সেখানে উসাগি যখন নিজের কাছ থেকে বাড়ি ফিরছিল, তখন তার নজর একটা বড় বিল্ডিংয়ের উপর পড়ে। তখনই তার ধীরে ধীরে মনে পড়তে থাকে কিভাবে সেখানে অনেক লোক মরে পড়ে আছে, ডেড বডি ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ এই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, যেটা বর্ডারল্যান্ডে দ্য বিচ নামে ফেমাস ছিল। ওদিকে অ্যান বলতে থাকে যেই জায়গা আমাদের দেখা হয়েছে আরিসু, সেটা একটা অ্যাকচুয়াল জায়গা, সেটা এক্সিস্ট করে, কিন্তু এই দুনিয়ায় না। সেই দুনিয়ায় আমরা গেম খেলেছি, আমরা মৃত্যু আর জীবনের সাথে লড়েছি। তুমিও সেখানে গেম খেলেছো আরিসু, শুধু তোমার মনে পড়ছে না। কিন্তু আমি সেই জায়গায় যেতে চাই, তাই আমি সেই সব কাজ করছি যাতে আমি সেই জায়গায় আবার ফিরে যেতে পারি। আর অ্যাকচুয়ালি আমি এমন একটা রাস্তাও পেয়ে গেছি যাতে আমি সেই জায়গায় যেতে পারবো, আর সেটা হলো একটা ওষুধ। এটা একটা বিশেষ ধরনের ওষুধ। তখনই সেখানে মেন সাইকিয়াট্রিস্ট চলে আসে। ওদিকে উসাগি খুব চিন্তিত হয়ে পড়ে, তার মাথায় যন্ত্রণা হতে থাকে আর তার মাথা ঘুরতে থাকে। এদিকে আরিসু নিজের বাড়ি চলে আসে। তখনই তার কাছে উসাগির ফোন আসে। সে খুশিতে ফোন তোলে, জিজ্ঞেস করে তোমার কাজ শেষ হয়ে গেছে, বাড়ি কখন আসছো? কিন্তু সামনে থেকে কোনো উত্তর আসে না। আরিসু বারবার জিজ্ঞেস করছে উসাগি, হ্যালো উসাগি, কিন্তু তখনই উসাগির কান্নার আওয়াজ আসে। এটা শুনে আরিসু পেরেশানিতে পড়ে যায়। আরিসু কিছু বুঝতে পারছে না, কিন্তু এক মুহূর্ত পর এমন একটা আওয়াজ আসে যা শুনে আরিসুর হুশ উড়ে যায়। তার কাছে উসাগির আওয়াজ আসে। সে বলে, আরিসু আমাকে মাফ করে দিও, আর ফোনটা কেটে যায়। পরের দিন আরিসু পুলিশ ডিপার্টমেন্টে পৌঁছে যায়। সেসব কথা তাদের বলে, কিন্তু পুলিশ তাকে জানায়, কিন্তু এখনো পর্যন্ত আমরা এমন কিছু পাইনি যাকে সন্দেহজনক বলা যেতে পারে। এখন আরিসু বলে যে স্যার, সে অনেকক্ষণ ধরে কারোর সাথে কন্ট্যাক্টে নেই। কিন্তু এখন তারা বলে যে আরিসু, আমরা তোমাকে কিছু দেখাতে চাই। তারা আরিসুকে ল্যাপটপে সেই ফুটেজটা দেখায় যেখানে উসাগি ছিল। সেখানে দেখা যায় রিউজি আর উসাগি সে হোটেলের লবিতে বসে আছে। পুলিশ জিজ্ঞেস করে, তুমি এই ব্যক্তিকে চেনো? তো আরিসু বলে যে হ্যাঁ হ্যাঁ, আমিনের সাথে দেখা করেছি। কিন্তু এখন পুলিশ কিছুটা চিন্তিত ছিল। তারা বলে যে আমাদের মনে হয় না যে ইনি ওনাকে কিডন্যাপ করেছে, বরং আমাদের মনে হয় যে তোমার ওয়াইফের সাথে এনার কিছু সম্পর্ক চলছে। তখনই সেই ফুটেজে তারা দুজন একসাথে সেখান থেকে বেরিয়ে যায়। এখন আরিসু চিন্তিত আর রাগান্বিত। সেই সোজা সেই ইউনিভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো।
কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। আর সেখানে গিয়ে সে বলে আমাকে প্রফেসরের ব্যাপারে জানতে হবে। সে লাস্ট টাইম আমার ওয়াইফের সাথে ছিল, তো সেখানে একজন লেডি তাকে জানাই যে অ্যাকচুয়ালি প্রফেসর রিউজের অ্যাবসেন্ট চলছে। সেই লেডি তাকে বলে যে উনি রিসার্চ তো করেন কিন্তু আজ পর্যন্ত না বলে ছুটি কখনো নেননি। তখন অ্যারিসো তার টেবিলের উপর একটা এসডি কার্ড রাখা দেখতে পায়, সাথে উসাগির ফাইলও রাখা ছিল। সেই এসডি কার্ডটা একটা ইন্টারভিউর ছিল। যেই সেই এসডি কার্ডটা ল্যাপটপে চালানো হয়, উসাগি জানাই যে তার রোজ রাতে অদ্ভুত স্বপ্ন আসে। রিওসি জিজ্ঞেস করে কী ধরনের স্বপ্ন। উসাগি বলে সে প্রতি রাতে স্বপ্নে তার বাবাকে দেখে। সে একই স্বপ্ন রোজ আসে আর সেই ক্লিফ থেকে লাফ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। সে জিজ্ঞেস করে হতে পারে তুমি তোমার বাবাকে কখনো বিদায় জানাতে পারোনি, এই কারণে তুমি চিন্তিত। এমনকি আর কোনো কথা আছে যার জন্য তুমি আফসোসে আছো? আর কি বলতে চাও? উসাগি জানে যে অ্যাকচুয়ালি এই কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। তো রিওসি জিজ্ঞেস করে এমনকি তোমার হাজব্যান্ডের সাথেও না? সে বলে যেই আমি হসপিটালে হুঁশ ফিরে পাই আমার জীবন খুব ফাস্ট ফেসে চলে যায়। এই স্টোরিটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে আমাদের হঠাৎ করেই বিয়ে হয়ে যায়। আর দ্যাটস ওয়াই আমি আমার হাজব্যান্ডকেও এ ব্যাপারে কিছু বলতে চাই না। এখন এটাই শুনে আরিসুর মন ভেঙে যায় যে তার ওয়াইফ তাকে পুরোপুরি সত্যিটা বলতে চায় না। উসাগি বলে আজও আমি আমার বাবার সাথেই আটকে আছি। সেই সব স্বপ্ন একদম সত্যি মনে হয়। এমন লাগে যে তিনি এখনও সেই জায়গায় বেঁচে আছে। আমার কষ্ট হোক, আমার চোখে জল আসুক, এমনকি আমাকে আমার বাবাকে মরতে দেখতে হোক, কিন্তু তিনি সেই জায়গায় বেঁচে আছে, তো আমি সেই জায়গায় যেতে চাইবো। সেখানে আরিসু এইসব শুনে যখন বাড়ি ফিরছিল তখন টানেলে একটা আলো পড়ে। সেখানে একজন ব্যক্তি চলে আসে, আর সে আর কেউ না বরং জেমস ছিল। জেমস ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে আর বলতে থাকে যে আরিসু, তুমি আমার অনেক সাহায্য করেছো। তোমার সাহায্যের কারণেই আমি সেই জায়গার সিটিজেনশিপ পেয়েছি। আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। তখন সে নিজের পকেট থেকে কার্ড বের করে সেটা আরিসুর পকেটে ঢুকিয়ে দেয়। আর সে বলে যে তোমার গার্লফ্রেন্ড সেও সেই গেমসগুলো খেলছে। সে কার্ডটার সাথেই সে বলে তো চলো মজা করা যাক। তখনই জোরে একটা আলো পড়ে আর তখনই জেমস সেখান থেকে গায়েব হয়ে যায়। তখনই আরিসু চিন্তিত হয়ে যায় যে জেমস হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল। তখনই তার কাছে একটা কল আসে। সেই কলটা হসপিটাল থেকে ছিল। সে দৌড়ে দৌড়ে যায় আর বলে ওর কিছু হয়নি তো? তারা বলে যে দেখো ও কোমাতে আছে, আর যদি কোনো সময় ওর হার্ট অ্যাটাক হয় তাহলে কথাটা অপ্রত্যাশিত হবে না। সে মেন ডাক্তারের সাথে দেখা করে আর ডাক্তার বলে যে ওর রক্তে কোনো এক ধরনের ড্রাগস পাওয়া গেছে, কিন্তু ডাক্তার তাকে জানায় আপনার ওয়াইফ এই মুহূর্তে প্রেগনেন্ট। বেশি সময় হয়নি, মাত্র 1 সপ্তাহের ব্যাপার, আর হয়তো ওর এ ব্যাপারে কোনো আইডিয়া নেই। তখনই পাশের পর্দাটা সরিয়ে দেওয়া হয় আর সে বলে যে এই ব্যক্তিকেও আমরা এনার সাথেই পেয়েছি, আর আপনি হয়তো এনাকে চেনেন। হ্যাঁ, সেই ব্যক্তি আর কেউ না বরং রিওজি। আরিসু অবাক হয়। এরপর আরিসু উসাগির জিনিসপত্র চেক করে, এমনকি তাতে সেই সবুজ রঙের প্যান্টটাও ছিল যা উসাগির খুব পছন্দ হয়েছিল। কিন্তু তখনই তার নজর পড়ে একটা কার্ডের উপর। সেই কার্ডটা সে তোলে আর উল্টে দেখে ওটা একটা জোকার কার্ড। সেই কার্ডটা দেখে আরিসু অনেক কিছু বুঝতে শুরু করে, কিন্তু ততটাই বেশি কনফিউশনও হয়। তো পুলিশ তাকে জানায় যে রিউজির কাছেও সেম কার্ড ছিল। এরপর আরিসু অ্যানের কাছে যেতে থাকে। সে তার অফিসে যায় আর সে অ্যানকে বলে যে দেখুন, আমার ওয়াইফ এই মুহূর্তে কোমাতে আছে আর সে প্রেগনেন্টও। যে কোনো মুহূর্তে ওর হার্ট অ্যাটাক হতে পারে। আমার কাছে সময় নেই। কোনো একজন ব্যক্তি আমাকে এই জোগাড়ের কার্ডটা দিয়েছে। তুমি আমাকে সেই দুনিয়ার ব্যাপারে বলেছিলে যে আমরা সেখানে গেম খেলেছি আর সাথে জিতেও ফিরেছি। অ্যান শুধু এটুকু বলে যে 2 মিনিট যখন কোনো মানুষের হার্টবিট থেমে যায় তো সেই হার্টবিট আবার শুরু করার জন্য 2 মিনিটের সময় থাকে। অর্থাৎ হার্টবিট থেমে যাওয়ার পর থেকে মৃত্যু হওয়ার মাঝে 2 মিনিটের সময় থাকে মানুষের কাছে, আর এই 2 মিনিটের মধ্যেই সে মানুষটা বর্ডারল্যান্ডে পৌঁছে যায়। তো তোমার কাছে 2 মিনিট আছে, আরিসু যাও আর নিজের বউ বাচ্চাকে বাঁচাও। কিন্তু এটা শুনে আরিসু উত্তেজিত হয়ে যায়। 2 মিনিট? এইসব আমি 2 মিনিটে কিভাবে করব? অ্যান তাকে জানাই যে লাস্ট টাইম যখন তুমি বর্ডারল্যান্ডে গিয়েছিলে তো আমরা সেখানে বেশ ভালো লম্বা সময় কাটিয়েছিলাম, কিন্তু সেই লম্বা সময়টা এই দুনিয়ার 1 মিনিটের সমান ছিল। সে বলে যে এটা এখনকার 2 মিনিট হোক, কিন্তু তুমি সেখানে অত্যন্ত সময় পাবে। এই লড়াইটা অনেক লম্বা চলতে পারে। কিন্তু আরিসু জিজ্ঞেস করে যে আমি যদি 2 মিনিটে ফিরে না আসি তাহলে? অ্যান বলে তুমি এখানে মারা যাবে। কিন্তু তখনই আরিসুর কাছে একটা কল আসে। সেই কলটা হসপিটাল থেকে এসেছিল, যেখানে ডাক্তার বলে উসাগির হার্ট অ্যাটাক হয়েছে। অর্থাৎ এখন সে নিজের জীবন আর মৃত্যুর মাঝে লড়ছে। তাই আরিসু বলে যে এখন আমার জীবনের কোনো পরোয়া নেই। তাই অ্যান দ্রুত ডয়ের খোলে, সেখান থেকে সে ওষুধটা বের করে আর সে ওষুধটা সে সোজা আরিসুর হাতে ইনজেক্ট করে দেয়। সে জিজ্ঞেস করে আরিসু কিছু হয়েছে? কিন্তু এখন আরিসু চিন্তিত, কারণ কিছুই হয়নি।
সে দ্রুত ঘড়ির দিকে তাকায় আর বলে যে আমাদের কাছে সময় নেই, কিন্তু সেই ঘড়ির কাঁটা নড়ছেই না। সেই ঘড়িটা থেমে গেছে। সে বলে এই ঘড়িটা তো থেমে গেছে। অ্যান অ্যান তুমি কোথায়? হ্যাঁ, তার চোখের সামনে সব থেমে গেছে, সব গায়েব হয়ে গেছে, কারণ সে পৌঁছে গেছে বর্ডারল্যান্ডে। সে রুম থেকে বাইরে বেরিয়ে আসে। পুরো হসপিটাল আর পুরো বিল্ডিংয়ে খালি। সে ধীরে ধীরে এক্সিট ডোরের দিকে যায়। একটা বোর্ডে লেখা ছিল যে গেম সূর্যাস্তের সময় শুরু হবে, যে এখান থেকে 15 কিলোমিটার সাউথ ওয়েস্টে। সে এত লম্বা সফর পার করে সে এরিনাতে পৌঁছে যায়। সে লাইটগুলো তাকে একটা মন্দিরের দিকে নিয়ে যায়। যেই সে দরজায় পৌঁছায়, সে দরজাটা খুলে যায়, আর তারপর ভেতরে আসতেই সে লেজারগুলো ব্লু থেকে রেড হয়ে যায়। সব প্লেয়ার ঘুরে তাকায়। দরজা তার পেছনে বন্ধ হয়ে যায়, আর অ্যানাউন্সমেন্ট হয় যে গেম খেলার জন্য সব প্লেয়ার কমপ্লিট হয়ে গেছে, আর এখন গেম শুরু হয়। এই কথা শুনে প্লেয়াররা কনফিউজড হয়ে যায়। গেম? কেমন গেম? আমাদেরকে গেম খেলতে হবে? এরই মধ্যে কাজুয়াকেও দেখানো হয়, কিন্তু লাল টি শার্ট পরে একজন ব্যক্তি বলে যে এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি। তখনই গেমের নিয়মগুলো বলা হয়। গেমের নাম স্কোয়াড ফরচুন। এই গেমের নিয়ম একদম পরিষ্কার। ভাগ্যের 10টি টোকেন বের করুন আর নিজের ভাগ্যকে পরীক্ষা করুন। যদি আপনি ভাগ্যের ধাঁধার সমাধান করতে পারেন, তাহলেই আপনি এই গেমটি পার করতে পারবেন। কিন্তু একজন প্লেয়ার একবারই টোকেন বের করতে পারবে, আর তারপর উত্তর দেওয়ার জন্য 1 মিনিট সময় দেওয়া হবে। ট্যাটসো নামের এক ব্যক্তি বলে, এটা তো বেশ মজার লাগছে, তাই আমি চেষ্টা করতে যাচ্ছি। সে তার লাকি ডোরের স্টিক বের করে আর 17 নম্বর ডোর খুলতে যায়, কিন্তু সেটা নিজে থেকেই খুলে যায়। তার ভেতর থেকে সে একটা ফরচুন পায়, গ্রেট ফরচুন। সেটা দেখে সে খুশি হয়ে যায়। কিন্তু আরিসু বলে যে যদি আপনার গ্রেট ফরচুন বের হয়, তাহলে হয়তো কিছুই হবে না, তাই আমাদের টোকেন বের করা চালিয়ে যাওয়া উচিত। তখন একজন মহিলা চেষ্টা করে, সে ফরচুন বের করে আর তারও ভালো ফরচুন বের হয়, কিন্তু অতটা ভালো না। সেজন্য তার স্লিপের উপর একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে। সবাই প্রশ্নটির সমাধান করতে লেগে যায়। বেশিরভাগ প্লেয়ার বলে উত্তর 15, কেউ 18 আর কেউ বলে 21। তবে সে তাড়াহুড়া করে বলে দেয় এর উত্তর 18। অ্যানাউন্সমেন্ট হয় যে সঠিক উত্তর হলো 15। এখন সেই মেয়েটি বেশ দুঃখী হয়ে যায় যে সে ভুল উত্তর দিয়েছে, কিন্তু তখনই অ্যানাউন্সমেন্ট হয় আপনার উত্তর আর সঠিক উত্তরের মধ্যে যতটা ব্যবধান হবে, ততগুলো জ্বলন্ত তীর আপনার উপর ছোড়া হবে। এই কথা শুনে সব প্লেয়ার কনফিউজড, তার মানে কি? আর তখনই একটি তীর এসে সোজা তার গলায় লাগে। সে সেখানেই পড়ে মারা যায়। এটা দেখে সব প্লেয়ার ভয় পেয়ে যায়। একজন প্লেয়ার সোজা দরজা খুলে বাইরে পালানোর চেষ্টা করে, আর লেজার তার মাথার উপর পড়ে। প্লেয়াররা একে একে নিজেদের টোকেন বের করতে থাকে। তখন এক মহিলা ড্র বের করে আর তার গুড ফরচুন বের হয়। এই গুড ফরচুন ব্যাড ফরচুন আসলে প্রশ্নের ডিফিকাল্টি বোঝায়। এই জন্য প্রথম ব্যক্তির গ্রেট ফরচুন ছিল, তাই তাকে কিছুই জিজ্ঞেস করা হয়নি। কিন্তু একেও একটা প্রশ্ন দেওয়া হয়। প্রশ্নটি ছিল যে কতজন লোক হলে 50% লোকের জন্মদিন একই দিনে পড়বে। অপশন ছিল 23, 78, 183 অথবা 365। কিন্তু প্লেয়াররা র্যান্ডম নম্বর অনুমান করতে থাকে, আইডিয়া লাগাতে থাকে, কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কেউ করে না। তার উপরে একজন ব্যক্তি বলে মনে হচ্ছে 23 হবে। যেহেতু সময় খুব কম ছিল, তাই সেও তাড়াহুড়া করে উত্তর দেয় 78। অ্যানাউন্সমেন্ট হয় সঠিক উত্তর 23। অর্থাৎ এখন 23 আর 78-এর মধ্যে যে সংখ্যাটি আছে, ততগুলো তীর আকাশ থেকে ঝরতে চলেছে। জ্বলন্ত 55টি তীর আকাশ থেকে সোজা এসে তার মাথায় লাগে। একের পর এক প্লেয়ারের প্রাণ যেতে থাকে। নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা বিভিন্ন জায়গায় লুকাতে থাকে। চতুর্থ ড্র বের করা হয়। প্রশ্ন ছিল যে হার্ট থেকে যে রক্ত পাম্প হয়, সেটাকে পুরো শরীরে ঘুরে আবার হার্ট পর্যন্ত আসতে কত সময় লাগে। অপশন ছিল 5 সেকেন্ড, 30 সেকেন্ড আর 80 সেকেন্ড। সে কাউকে জিজ্ঞেস না করেই তাড়াতাড়ি উত্তর দিয়ে দেয়। উত্তর হলো 80 সেকেন্ড। কিন্তু তখনই উত্তর আসে সঠিক উত্তর হলো 30 সেকেন্ড। অর্থাৎ আবারও 50টি জ্বলন্ত তীর আকাশ থেকে এসে সোজা পিঠে লাগতে শুরু করে। একের পর এক প্লেয়াররা শুধু নিজেদের প্রাণ হারাচ্ছিল। পরের প্রশ্ন, একটি চিড়িয়াখানার ভেতরে সব প্রাণী তাদের কর্ম অনুযায়ী উল্টে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে সিংহ কত নম্বরে ছিল? এটা অনুমান করা খুবই কঠিন। সে র্যান্ডমলি যে কোনো একটা অনুমান করে দেয়। সে বলে 47, কিন্তু উত্তর ছিল 17। সে জিজ্ঞেস করে কিভাবে? আসলে সিংহের ফিগারকে উল্টো করে দিলে সেটা 17 নম্বর হয়ে যায়। এটা সেন্সলেস ছিল। কিন্তু এই ধরনের ট্রিকি প্রশ্নের এমনই সেন্সলেস উত্তর হয়। এভাবে আবারও জ্বলন্ত তীর আসতে থাকে। আরিসু কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে রেখেছে। সব প্লেয়ার একের পর এক ভুল উত্তর দেয়। আকাশ থেকে আগুন ঝরতে থাকে। যেই একজন প্লেয়ারের পিঠে জ্বলন্ত তীর লাগে, আরিসুর পুরনো স্মৃতি মনে পড়তে থাকে। সেই আগুন দেখে তার আসলে দ্য বিচের কথা মনে পড়ে যায়, যেখানে উইসকে জ্বালানো হয়েছিল। এই কারণে ধীরে ধীরে আরিসুর এই গেমের মধ্যেই পুরো ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। সে যে গেমগুলো খেলেছে। অন্যদিকে নবম ড্র পালা আসে। ভাগ্য ছিল খুব ছোট, স্মল ফরচুন। প্রশ্ন ছিল যে গরুকে দুধ তৈরি করার জন্য তার রক্তের অনেক নিউট্রিশনের প্রয়োজন হয়, তো 1 লিটার দুধ তৈরি করার জন্য গরুর কত লিটার রক্তের প্রয়োজন হবে? এটা খুবই অদ্ভুত প্রশ্ন ছিল। আরিসু জিজ্ঞেস করে কেউ কে এই প্রশ্নের উত্তর জানে, কিন্তু এই জিনিসটা কেউ কিভাবে জানবে? তাই সে র্যান্ডমলি আন্দাজ করে দেয় 2 লিটার। কিন্তু যে উত্তর আসে সেটা শুনে সবার হুশ উড়ে যায়। সঠিক উত্তর ছিল 450 লিটার।
এটা শুনে কাজুয়া পাগল হয়ে যায় যে মানে কি, এত রক্ত লাগে 1 লিটার দুধের জন্য। এখন 448টি জ্বলন্ত তীর আকাশ থেকে ঝরতে থাকে। এই তীরের কারণে অনেক প্লেয়ারের প্রাণ যায়, আরেকজন মহিলার পায়ে তীর লেগে যায়, তবে সে বেঁচে ছিল। ট্যাটসু এসে তাকে সাহায্য করে। এখন প্লেয়ারদের অবস্থা খুব খারাপ ছিল, পুরো জায়গা পুরো ছাই হতে চলেছিল। শেষ ড্র বের করার জন্য এবার আরিসুর পালা আসে। আরিসু যেই তার লাকি ড্র বের করে তখন তার ফরচুন বের হয় এক্সট্রিমলি ব্যাড, অর্থাৎ পুরোপুরি কপাল পুড়ে গেছে। পাশের প্লেয়ার বলে বাহ। প্রশ্নটা এমন ছিল যে কেউ শুনেই পাগল হয়ে যাবে। প্রশ্নটা ছিল যে এই মুহূর্তে পৃথিবীর জনসংখ্যা কত। তখন এক মহিলা বলে, আমি শুনেছি এই পৃথিবীর জনসংখ্যা প্রতি বছর 80 মিলিয়ন করে বাড়ে, আর কিছু বছর আগে এটা 7.88 বিলিয়ন ছিল। কিন্তু তখনই প্লেয়াররা বলে যে যদি আমরা ভুল হই তাহলে মিলিয়ন মিলিয়ন তীর উপর থেকে পড়বে। কিন্তু তখনই অন্য প্লেয়ার বলে, পাগল নাকি, এটা কিভাবে সম্ভব। এখন সময় ধীরে ধীরে কমে আসছিল। তখনই আরিসু ঘুরে উত্তর দেয় 7.9 বিলিয়ন। সঠিক উত্তর ছিল 8 বিলিয়ন, অর্থাৎ পুরো 100 বিলিয়নের পার্থক্য। যদিও আরিসু খুব কাছাকাছি ছিল। সব প্লেয়ার এটা শুনে ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে যায়, যেন ঝড়ের আগের শান্ত অবস্থা। আর তখনই তারা আকাশে হয়তো তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখে। পুরো আকাশ মেঘে লাল হয়ে গিয়েছিল। 1 বিলিয়ন তীর আসতে চলেছিল আকাশ থেকে। এই পয়েন্টে কিছু ভাবা যাচ্ছিল না। তারা জিজ্ঞেস করে, এখন আমরা কি করব, কারণ 1 বিলিয়ন তীর লুকাবে কোথায় তারা। আরিসু তার মাথা কাটায়, আর তার একটি কথা মনে পড়ে যে অ্যানাউন্সমেন্টের একদম শুরুতে বলা হয়েছিল যদি এই ফরচুনের রহস্য সমাধান করে ফেলা যায় তাহলে আপনি হয়তো বাঁচতে পারেন। তখনই আরিসু এই কথাটা ভাবতে থাকে যে এই কথার মানেই বা কি। তখনই তার মনে পড়ে যে প্রত্যেকটি টোকেনের ভেতরে একটি কথা লেখা ছিল যে আপনার জন্য একটি দিক অশুভ। তখনই আরিসু সেই প্লেয়ারদের কাছ থেকে তাদের টোকেন চাইতে থাকে। এখন আসলে প্রত্যেক প্লেয়ারের নিজেদের একটি ব্যক্তিগত অশুভ দিক ছিল, আর সে লক্ষ্য করে যে প্লেয়ারদের অশুভ দিক ছিল সেই দিক থেকে আসলে তীরগুলো আসছিল। তো সব প্লেয়ার নিজেদের দিক বলতে থাকে, আমার সাউথ ওয়েস্ট, আমার সাউথ ইস্ট। কিন্তু ট্যাটসুই একমাত্র প্লেয়ার ছিল যার এক্সট্রিম গুড লাক ফরচুন ছিল। তো তার ভেতরে হয়তো যে দিকটি লেখা ছিল সেটাই হয়তো ভালো দিক। তো সে তাদের জিজ্ঞেস করে, তোমার টোকেনটা কি? সে বলে, আমি তো সেটা ফেলে দিয়েছি। এখন সবাই খেপে যায়, ফেলে দিয়েছো তুমি? তখনই আকাশ থেকে ঝরতে থাকা তীর দূর থেকে দেখা যেতে থাকে। তখন আরিসু বলে, নর্থ ওয়েস্ট, এমন একটা দিক যে এখন পর্যন্ত কারো মুখ থেকে শোনা যায়নি। প্রত্যেকে নিজেদের খারাপ দিক বলেছে, কিন্তু নর্থ ওয়েস্ট কেউ বলেনি। তাই সম্ভাবনা আছে যে এক্সট্রিম গুড ফরচুনের ভেতরে নর্থ ওয়েস্টে সেই জায়গা ছিল। সবাই নর্থ ওয়েস্টের দিকে দৌড়াতে থাকে, কিন্তু সমস্যা হলো নর্থ ওয়েস্টে যাওয়ার রাস্তা নেই। তখন আরিসুর মাথায় একটা কথা আসে যে আমি যখন এই মন্দিরে এসেছিলাম তখন আসলে সিঁড়ি বেয়ে উপরে এসেছিলাম, তার মানে এই জায়গাটা উঁচুতে তৈরি করা। এর মানে এর নিচে কিছু তো আছে, অর্থাৎ এই মন্দিরের নিচে কোনো জায়গা আছে, কোনো টানেল বা কোনো বাংকার। তখন তার নজর একটা পাথরের উপর পড়ে। সে পাথরের সামান্য ফাঁক দেখা যাচ্ছিল। তখনই সে পাথরটি তুলতে শুরু করে। কাজুয়া আর একজন ব্যক্তি এগিয়ে আসে, আর তারা পুরো শক্তি লাগিয়ে সেটা তুলতে চেষ্টা করে। ওদিক থেকে তীর ঝরতে শুরু করে, সাক্ষাৎ মৃত্যু আর আগুন ঝরছিল। তখনই তারা সে পাথরটা খুলে ফেলে, আর তার নিচে তার একটি টানেল দেখতে পায়। প্লেয়াররা তার ভেতরে লাফিয়ে পড়ে। আরিসু অন্য প্লেয়ারদের বাঁচানোর জন্য চিৎকার করে। সে প্লেয়াররা দৌড়াতে দৌড়াতে আসছে, কিন্তু তীরগুলো এত দূরতে আসছিল যে সবাই আগুনে ছাই হয়ে যাচ্ছিল। আরিসু এক দূরে গিয়ে সোজা টানেলে ঝাঁপ দেয়, আর সেই টানেলের সামনে লেখা ছিল, কনগ্রেটস, আপনি গেমটি সার্ভাইভ করে ফেলেছেন। সে টানেল থেকে বাইরে বেরিয়ে তারা আরও একটা বোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল যে পরের গেম পরের দিন সূর্যাস্তের সময় শুরু হবে, যা এখান থেকে 17 কিলোমিটার নর্থ ইস্টে। কিন্তু এটা পরে সব প্লেয়ার দুশ্চিন্তা পড়ে যায় যে এখনই তো একটা গেম থেকে বাঁচলাম, এখন পরেরটাও খেলতে হবে। একজন মহিলা বলতে থাকে যে না না, আমি এই গেমগুলো খেলবো না। আর তখন আরিসু বলে, তাহলে আমরা মারা যাব। সবাই আকাশে বড় একটি শিপ দেখতে পায় যার সাথে ছিল জোকারের কার্ড। আরিসু দ্রুত নিজের পকেট থেকে সে কার্ডটি বের করে। তাকে দেখে সব প্লেয়াররা নিজেদের পকেটে হাত দেয়, আর তারাও সেই জোকার কার্ড পায়। ধীরে ধীরে এখন প্রত্যেক প্লেয়ার বুঝতে শুরু করে যে হ্যাঁ, এটা সেই জায়গা, আর আমরা এই গেমগুলো খেলেছি। অন্যদিকে ট্যাটসুকে দেখানো হয় যে রিয়েল ওয়ার্ল্ডে অনেক ড্রাগস নিত। একজন ব্যক্তি তাকে জোকারের কার্ড দেয়, যে আর কেউ নেই বরং জেমস। এখন সব প্লেয়ার রাত কাটানোর জন্য কোন এক ধরনের মলে চলে যায়। সেখানে একজন মহিলা আহত মেয়েটির জন্য একটি ক্রাশ নিয়ে এসেছিল যাতে সে মহিলার হাঁটতে সুবিধা হয়। সবাই জানতে পারে যে সব প্লেয়ারই আসলে এই গেমগুলো খেলেছে, আর এমনকি ফেস কার্ডগুলোও তারা সার্ভাইভ করে ফেলেছিল। কিন্তু জোকার একমাত্র এমন কার্ড ছিল যাকে কখনো কার্ডের মধ্যে যুক্তই করা হয়নি। তো সবাই জিজ্ঞেস করতে থাকে যে এবার কি আমাদের জোকারকে হারাতে হবে। সবাই বলছিল যে তারা এখানে এসেছে বা কিভাবে। কেউ নিজের জীবনে মরতে চলেছিল, কেউ হ্যারাসমেন্টের শিকার হচ্ছিল, তো কেউ নিজেকে শেষ করতে যাচ্ছিল। যাই হোক, চলতে চলতে সব প্লেয়াররা একটা ল্যাবরেটরিতে পৌঁছায়, আর এটাই ছিল তাদের পরের গেম। তারা সেটার ভেতর প্রবেশ করে, আর সেখানে তারা আরও একটি টিম দেখতে পায়। এটা থেকে তারা খুশি তো হয়ে যায় যে চলো আমাদের ছাড়াও এখানে আরও কোনো প্লেয়ার আছে।
আর তখনই সব প্লেয়ারকে গেমটি ইন্ট্রোডিউস করানো হয়। গেমের নাম দ্য জম্বি হান্ট। এখন গেমের নিয়মগুলো বলা হয়। এই গেমে প্রত্যেক প্লেয়ারকে 7টি করে কার্ড দেওয়া হবে, যা তারা একে অপরের বিরুদ্ধে ব্যবহার করবে যখন তারা টেবিলে একে অপরের বিরুদ্ধে বসে থাকবে। এই ল্যাবরেটরিটা অনেক বড়, এখানে অনেকগুলো ফ্লোর আছে আর অনেক জায়গাও আছে, সাথে টেবিলও, যেখানে বসে তারা এই গেমগুলো খেলতে পারে। দুজন প্লেয়ার একে অপরের সামনে কার্ড রাখবে, আর যার কার্ডের যোগফল বেশি হবে সে সহজেই জিতে যাবে, আর হেরে যাওয়া প্লেয়ারের কাছ থেকে একটি কার্ড নিয়ে নিবে। তো প্লেয়ার বলে, আরে ভাই এটা তো খুব সহজ, কিন্তু এতে জম্বি কোথায় এলো? তখনই 3টি স্পেশাল কার্ড ইন্ট্রোডিউস করানো হয়, যার মধ্যে একটি কার্ড হলো দ্য জম্বি কার্ড। কিন্তু আসলে জম্বি কার্ড পুরো গ্রুপের প্লেয়ারদের মধ্যে শুধু একজনের কাছে থাকবে, আর সেটা কার কাছে থাকবে সেটা কেউ জানে না। যদি সামনের প্লেয়ার আপনার বিরুদ্ধে জম্বি কার্ড রাখে তাহলে সঙ্গে সঙ্গেই সে জিতে যাবে, কারণ এর ভ্যালু সব কার্ডের মধ্যে সবচেয়ে বেশি। কিন্তু এখন এর বদলে যে প্লেয়ার হারবে সে জম্বি কার্ড পাবে, তবে সেও জম্বি হয়ে যাবে। কিন্তু অন্যদিকে জম্বি কার্ড থেকে বাঁচার জন্য আছে দ্য শর্টগান কার্ড। এই বন্দুকের কার্ডটি সঙ্গে সঙ্গে জম্বি কার্ড থাকা মানুষটিকে মারতে পারে, সেই জম্বি কার্ড যা পুরো গ্রুপে কোনো এক র্যান্ডম প্লেয়ারের কাছে আছে। কিন্তু শর্টগান কার্ড প্রত্যেক প্লেয়ারের কাছে একটি করে অবশ্যই থাকবে, আর এমনকি যদি সামনের প্লেয়ার জম্বি কার্ড নাও রাখে আর আপনি শর্টগান কার্ড রেখে দেন তাহলে সামনের জন সেখানে এলিমিনেট হয়ে যাবে। কিন্তু একবার শর্টগান ব্যবহার করলে সেটার ব্যবহার করা যাবে না, সেটা গায়েব হয়ে যাবে। এখন প্লেয়াররা ভয় পেয়ে গেছে যে তারা গেমে তো মরতে যাচ্ছিল, এখন জম্বির হাতেও মারা যাবে। আর তখনই 3য় কার্ড ইন্ট্রোডিউস করানো হয় এইসব ঝামেলা শান্তিতে মেটানোর জন্য, সেটা হচ্ছে দ্য ভ্যাকসিন কার্ড। যদি সামনের জন জম্বি কার্ড রাখে তাহলে আপনি শর্টগান ব্যবহার না করে যদি ভ্যাকসিন কার্ড ব্যবহার করেন তাহলে না আপনি জম্বি হওয়ার ঝুঁকিতে থাকবেন, আর সামনের জনকে চিকিৎসা করে জম্বি থেকে আবার হিউম্যানে ট্রান্সফার করতে পারবেন। কিন্তু সমস্যা হলো ভ্যাকসিন কার্ড আসলে সীমিত সংখ্যায় আছে, আর র্যান্ডমলি গ্রুপের মেম্বারদের মধ্যে ভাগ করা আছে। কিন্তু আপনি যদি নিজে জম্বি হন তাহলে আপনি ভ্যাকসিন কার্ড নিজের উপর ব্যবহার করতে পারবেন না। সুতরাং মূল কাজ হলো জম্বিদের বাড়া থেকে আপনাকে আটকাতে হবে, যাতে সাহায্য করবে শর্টগান কার্ড আর ভ্যাকসিন কার্ড। এই গেমের সময় 20টি রাউন্ড হতে চলেছে। এই 20টি রাউন্ডের মধ্যে যদি কোনো প্লেয়ারের কাছ থেকে পুরোপুরি কার্ড শেষ হয়ে যায় তাহলে তাকে সেখানেই মেরে ফেলা হবে। এই 20 রাউন্ডের পর জানা যাবে যে জম্বি বেশি নাকি মানুষ বেশি। যাদের সংখ্যা বেশি হবে তারা জিতে যাবে, আর অন্য পুরো গ্রুপকে এলিমিনেট করে দেওয়া হবে। এই ফ্যাসিলিটির ভেতরে 4টি প্রবেশদ্বার আছে। এই 4টি প্রবেশদ্বার দিয়েই টিমগুলো প্রবেশ করবে। এর মানে প্লেয়াররা বুঝতে পারে যে তাদের ছাড়াও আর অনেক টিম এই জায়গায় আসতে চলেছে যারা এই গেমগুলো খেলবে। প্রত্যেক টিমের কাছে একটি করে জম্বি কার্ড থাকবে। এতে জানা যায় যে এই মুহূর্তে এই পুরো ল্যাবরেটরির ভেতরে আসলে মাত্র 4টি জম্বি কার্ড আছে। অন্যদিকে সব প্লেয়ার নিজেদের কার্ড তুলে নেয়। আরিসু একটি কথা ভালোভাবে বুঝতে পারে যে এই গেমের ভেতরে আসলে হার জিতার কোনো মানেই নেই, শুধু আপনাকে 20 রাউন্ড শেষ হওয়ার পর নিজের কাছে অত্যন্ত একটি কার্ড বাঁচিয়ে রাখতে হবে, সেটাই আপনার বেঁচে থাকার উপায়। আর মূল যে গেমটি চলছে সেটা তো জম্বি বানাম মানুষই হবে। নিজের প্রতিপক্ষ বেছে নেওয়ার জন্য আপনাকে শুধু তাকে স্পর্শ করতে হবে আর টেবিলে বসে খেলতে হবে। টিমগুলো ভাগ হয়ে যায়, কেউ উপরে যায় কেউ নিচের ফ্লোরে যায়। আরিসুর টিম বলে যে আমাদের একে অপরের বিরুদ্ধে গেম খেলা উচিত, যাতে নিজেদের কার্ড ভাগাভাগি করতে সুবিধা হয়। গেম খেলা হয়, রাউন্ডের পর রাউন্ড চলতে থাকে। প্রত্যেক রাউন্ডের পর আপনি নিজের পার্টনার পরিবর্তন করতে পারবেন। অন্যদিকে তার সঙ্গীরা বলে আমাদের গ্রুপের কারো কাছে জম্বি কার্ড থাকবে, তো আরিসু বলে হ্যাঁ অবশ্যই থাকবে। আর সেই কথাটা আমাদের কাছ থেকে পুরোপুরি লুকানোর চেষ্টা করবে, কারণ জম্বি আর মানুষের মধ্যে যাদের সংখ্যা কম হবে তারাই মারা যাবে। তাই সে জম্বি কার্ডের কথা কখনো জানাতে চাইবে না যে সেই জম্বি, কারণ তার জীবনের উপর বড় ঝুঁকি আছে। আর এখন তার কাজ হলো সব মানুষকে জম্বিতে পরিণত করা। আর যেহেতু প্রত্যেকের কাছে শর্টগান কার্ড আছে তাই যে কেউ তাকে শেষ করে দিতে পারে। অন্যদিকে আরও একটি টিম দৌড়ে দৌড়ে আসে আর বলে যেখানেও প্লেয়ার আছে, আর তাদের মধ্যে একজন প্লেয়ার আরিসুকে স্পর্শ করে। সব প্লেয়ার গেম খেলতে শুরু করে। আরিসু বলে যে গেমে সার্ভাইভ করার জন্য আমাদের আসলে ভ্যাকসিন কার্ডওয়ালা প্লেয়ারকে খুঁজতে হবে, কারণ সেটাই একমাত্র উপায় যা জম্বিদের শেষ করে দেয় আর সহজেই মানুষ এই গেমটি জিততে পারবে। কিন্তু সমস্যা হলো আরিসুর গ্রুপে কেউই বলেনি যে তাদের কাছে ভ্যাকসিন কার্ড আছে। হতে পারে ভ্যাকসিন কার্ডওয়ালা অন্য কোনো টিমে আছে। আরিসু ফ্লোরে ফ্লোরে ঘুরতে থাকে, কিন্তু তখনই তার নজর পড়ে এক মহিলার উপর। তাকে পেছন থেকে দেখতে একদম উসাগির মতো লাগছিল, কিন্তু তখনই সে ঘুরে তাকায়, সে উসাগি ছিল না। তখনই আরিসুকে একজন স্পর্শ করে। তো আরিসু তাকে জিজ্ঞেস করে যে একটা কথা জিজ্ঞেস করব, তুমি কি কোনো মেয়েকে দেখেছো যার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ছোট চুল? আমি তাকে খুঁজছি। তো সে বলে যে আরে এমন মেয়ে তো অনেক পাওয়া যাবে। আমার মনে হয় এই জোকার গেম আসলে একটি টুর্নামেন্টের মতো হবে, শেষ পর্যন্ত তোমাদের একে অপরের প্রাণ নিতে হতে পারে। আরিসু এই টুর্নামেন্টের ব্যাপারে সবাইকে বোঝায়। এখন প্লেয়াররা কনফিউজড হয়ে যায়। আরিসু বলে যে আমার যতদূর মনে আছে শেষবার আমরা এক গেম থেকে অন্য গেমে যেতে পারতাম, কিন্তু এই সময় এখানে যে প্লেয়ার আসছে তারা আসলে প্রত্যেকটি গেম জিতে আসছে। আর যেহেতু এটা টুর্নামেন্ট তাই এর ভেতরে এক গেম থেকে অন্য গেমে যাওয়া যাবে না, বরং শেষে গিয়ে সব প্লেয়ার এক জায়গায় মিলিত হবে।
আর এখন এই টুর্নামেন্টে জেতার জন্য সে প্লেয়ারদের শেষে গিয়ে একে অপরের প্রাণ নিতে হতে পারে। তখন একটি মেট হঠাৎ করে আরিসুকে স্পর্শ করে। আরিসু তার সাথে গেম খেলতে থাকে। তখন আরিসু বলে, তুমি জম্বি তাই না? এটা শুনে সেই মেয়ের ঘাম ছুটে যায়। আরিসু বলেছে, আমি খেয়াল করেছি যে তোমার পার্টনার ছিল সেই মেয়েটি শুরু থেকেই এখন পর্যন্ত তোমার পার্টনার ছিল, তো এখন তুমি তাকে কেন ছেড়ে দিলে? আর যখন থেকে গেম শুরু হয়েছে তুমি ঘামাচ্ছ আর চোখের সাথে চোখ মেলাতে পারছো না। আমি জানি এটা এই জন্যই হয়েছে কারণ তুমি সেই মেয়েটিকেও জম্বি বানিয়ে দিয়েছো। আর দুজন জম্বি প্লেয়ার একে অপরের বিরুদ্ধে কার্ড খেলতে পারে না। কোনো ব্যাপার না, আমরা তোমাকে সাহায্য করব। আমরা একে অপরকে কার্ড দেখিয়ে দিই আর এই গেমটা আরামে জিততে পারি। শুধু তোমাকে আমার উপরে বিশ্বাস করতে হবে। এখন আরিসুর ভয় লাগছিল যে সে কোথাও শটগান কার্ড বা জম্বি কার্ড রেখে না দেয়, আর সে ধীরে ধীরে সে কার্ডটি উল্টায়, আর সেটা হলো টেক্কা। আরিসুর নিঃশ্বাসে নিঃশ্বাস আসে। তো হ্যাঁ, আসলে সেই মেয়েটি তার কথা মেনে নেই। এখন আরিসু তাদের পুরো গ্রুপকে জানাই যে এখান থেকে দিকে দিকে জম্বির সংখ্যা বেড়েই চলছে। তখনই মেয়েটি জিজ্ঞেস করে যে এরা দুজন কি জম্বি? তাহলে এখন আমাদের কি করা উচিত? আরিসু বলে, সবার আগে আমাদের ভ্যাকসিন কার্ডওয়ালা খুঁজতে হবে। কিন্তু তখনই কাজুয়া সেখানে চলে আসে আর বলে যে এত কি ভাবছো, মেরে ফেলে তোর দুজনকে। কিন্তু অন্য প্লেয়ার বলে, পর রাউন্ডে সামনের জন যদি তোমার উপর জম্বি কার্ড টাক করে তাহলে তুমি অনেক বড় সমস্যায় পড়বে। এখন আরিসু চিন্তিত যে কারো কাছে কোনো রাস্তা আছে। তখনই পেছন থেকে একটি আওয়াজ আসে, হ্যাঁ আমার কাছে একটি রাস্তা আছে। এটি একটি মেয়ে যার নাম রে। সে আসে আর একটি অনেক বড় মাস্টার প্ল্যান সবাইকে জানায়। সে বলে, আমার কাছে একটি রাস্তা আছে। এখন আরিসু জিজ্ঞেস করে, কেমন রাস্তা? ট্যাটসু বলে, এ আমাদের গ্রুপ থেকে নয়, আর হতে পারে এ নিজেও একজন জম্বি। মেয়েটি বলে যে আমরা একটি গ্রুপ বানাই আর একে অপরকে ভ্যাকসিনের কার্ড দিয়ে চিকিৎসা করার প্রতিজ্ঞা করি। তারপর আমাদের গ্রুপের সদস্য যদি জম্বিও হয়ে যায় তাহলে তাকে আমরা ভ্যাকসিনের সাহায্যে ঠিক করে দিব। পরে আমরা সেই প্লেয়ারকে জিজ্ঞেস করব যে জম্বি কার্ড দিয়ে তাকে কে ইনফেক্ট করেছে। তারপর সেই জম্বি প্লেয়ারকে বন্দুক দিয়ে মারার হুমকি দিব, যার কারণে সব জম্বি আমাদের ভয় পাবে। ট্যাটসু বলে, সবাইকে ভ্যাকসিন দেওয়ার প্রতিজ্ঞা? সবাইকে এই প্রতিজ্ঞা পালন করবে? হতে পারে সে আমাদের জম্বি বানিয়ে দেওয়ার হুমকি দিবে আর যে কোনো সময় মারতেও পারবে। আরিসু বলে, যের মানে তুমি বলছো যে গ্রুপ বানানোর জন্য আমরা আসলে নিজেদেরকে জিম্মি করে নিব? রে বলে, হ্যাঁ, আর অবশ্যই তোমাকে তোমার প্রতিজ্ঞা পালন করতে হবে, কারণ তুমি মরতে চাও না। কারণ আমি ভ্যাকসিন দেওয়ার প্রতিজ্ঞা করেছি, আর যদি আমি ভ্যাকসিন না দিই তাহলে অবশ্যই তুমি আমাকে মারিয়ে দিতে পারো। তো আমাদের একটি অনেক বড় মেগা গ্রুপ বানাতে হবে, যার ভেতরে আমরা এই প্রতিজ্ঞা করব যে যদি কেউ জম্বি হয় তাহলে আমরা তাকে ভ্যাকসিনের সাহায্যে আবার মানুষ বানিয়ে দিব। আর যেহেতু ভ্যাকসিনের কার্ড একটাই, তাই আমরা অন্য গ্রুপের লোকদেরও যুক্ত করব। কিন্তু তখনই অন্য প্লেয়ার বলে যে তারপরেও ভ্যাকসিনের কার্ড যথেষ্ট হবে না। তো রে বলে যে এটাই তো কথা, আমরা আসলে জানিই না যে ভ্যাকসিনের কার্ড আছেই বা কয়টা। আমাদের আসলে বিশ্বাস করাতে হবে যে আমাদের কাছে সবচেয়ে বেশি ভ্যাকসিন কার্ড আছে। ট্যাটসু জিজ্ঞেস করে যে এখানে এমন কেউ আছে কি যার কাছে ভ্যাকসিনের কার্ড আর জম্বি কার্ড দুটোই আছে? তখনই রে বলে, হ্যাঁ, হতে পারে সেটা আমি। অন্যদিকে এখন সেই সব প্লেয়ারে নেমে পড়ে অন্য প্লেয়ারদের এই কথাটি জানানোর জন্য। সব প্লেয়ার এই কথা মেনে নেয়। সব ছোট ছোট গ্রুপ একত্রিত হতে থাকে। তো এখন সব প্লেয়ার একত্র হয়ে কাজ করতে থাকে। তারা বলতে থাকে কার কাছে ভ্যাকসিনের কার্ড আছে, কার কাছে জম্বি কার্ড আছে। এভাবে সব কিছু ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। সব প্লেয়ার গেম খেলে আর তাদের মধ্যে যে প্লেয়ার হারে সে জেতা প্লেয়ারের সবচেয়ে ছোট কার্ডটি তুলে নেয়, যেন সবার জীবন বেঁচে যায়। প্লেয়ার এটাকে এমনভাবে ডিজাইন করে যে কেউ যেন কার্ডের অভাবে মারা না যায়। অন্যদিকে অন্য গ্রুপের দুজন প্লেয়ার কথা বলছে আর তারা বলে, আমার মনে হয় না এভাবে জম্বিদের বাঁচিয়ে কাজ হবে। আসলে এই গেমে সার্ভাইভ করার খুব একটা ভালো উপায় আছে। তাদের লিডার জিজ্ঞেস করে, কি জম্বি কার্ডওয়ালারদের মেরে ফেলো? এই কথা শুনে তাদের লিডারও খুশি হয় আর বলে যে ঠিক আছে, এখন জম্বিদেরই শেষ করার পালা। এখন তারা একজন বন্দি প্লেয়ারকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা তুমি তো জম্বি, তাহলে তুমি তো জানাবেই তোমাকে কে জম্বি বানিয়েছে। তো সে বলে দেয়। তখনই তারা কাজুয়াকে বলে, তোমার কি এত সাহস আছে যে তাকে মারতে পারবে? আরিসু আর রে দুজনে এটা হতে দেখছিল। এখন কাজুয়ার একজন প্রতিপক্ষ একে অপরের বিরুদ্ধে বসে পড়ে। সামনের প্রতিপক্ষ কাজুয়ার বিরুদ্ধে জম্বি কার্ড ব্যবহার করে, কিন্তু এই ব্যাপারে কাজুয়া শুরু থেকেই জানতো। কিন্তু সে জম্বি কার্ড এই জন্য রেখেছিল কারণ তাকে প্রতিজ্ঞা করা হয়েছিল যে আমরা তোকে ভ্যাকসিনেট করে দিব। এই জন্য সে টেবিলে জম্বি কার্ড রাখে। কিন্তু তার বদলে কাজুয়া ভ্যাকসিনেশন নয় বরং শটগান কার্ড রেখে দেয়। আর তখনই টেবিল থেকে একটি বন্দুকের গুলি চলে আর সেই সোজা এলিমিনেট হয়ে মাটিতে পড়ে যায়। কাজুয়া ফিরে আসে, তার মুখে রক্ত লেগে আছে। সব প্লেয়ার বুঝে যায় যে সে তার প্রতিপক্ষকে এলিমিনেট করে দিয়েছে। তখনই সেই খারাপ গ্রুপের লিডার বলে যে সবাই আমার কথা মন দিয়ে শোনো, যারা জম্বি হয়ে গেছে তারা জানে যে কার কাছে জম্বি কার্ড আছে। তো যাও সে অন্য গ্রুপগুলো থেকে তথ্য নিয়ে আসো। তো অন্য প্লেয়ারে জিজ্ঞেস করতে থাকে যে আমরা এটা কীভাবে করব। তো সে বলে শটগান দিয়ে ধমকাও তাদের। অন্যদিকে এখন কাজুয়া কোন এক প্লেয়ারের পেছন পড়েছে। সে হুমকি দিচ্ছে না, সে তাকে পেটাচ্ছে। তার মুখ ভাঙার পর কাজুয়া বলে যে আমাকে জম্বিদের ব্যাপারে বলো, আমরা তোমাকে ভ্যাকসিনেশন দিয়ে সাহায্য করব। এখন জম্বি বলতে থাকে যে ঠিক আছে,
আমি তোমাকে বলবো অন্য জম্বিরা কোথায় আছে। তো এই ব্যক্তি আবার পরে তার সঙ্গীদের গিয়ে বলে একটা রাস্তা আছে, যাকেই দেখবে তাকে জম্বিতে পরিণত করে দাও, এটাই একমাত্র উপায় এই গেমটা জেতার। তো এখন দুজন জম্বি বেরিয়ে পড়ে মানুষ শিকার করতে। অন্যদিকে তারা প্লেয়ারদের প্রাণ নিতে শুরু করে। তো রে আর আরিসও দেখে যে এখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তো সে জিজ্ঞেস করে যে রে, তোমার কি মনে হয় এই প্ল্যান কাজ করবে? অন্য গ্রুপের জম্বিরাও শান্ত হয়ে বসে থাকবে না। রে হেসে হেসে বলতে থাকে যে গেম তো সবে শুরু হয়েছে। আরিসোর টিমের চশমা পরা খেলোয়াড়টি জম্বি হয়ে গিয়েছে এবং সে খুব ভয় পেয়ে যায়। সবাই তাকে বোঝায় এবং প্ল্যান বানায় যে তাকে জম্বি বানিয়েছে তাকে গুলি করে দেওয়া হবে। এই কাজটা একটা ছোট ছেলেকে দেয়া হয় যার নাম নবু। তখন আরিসোর সামনে এসে নবুকে বাঁচায়। তখন অন্য ছেলেটি বলে, হয়তো তুমি আগেও গেম খেলেছো, তাহলে বলো তুমি কি আগে কখনো কাউকে মারোনি? যদি তোমাকে বেঁচে থাকতে হয় তাহলে অন্যদের মারতেই হবে। সে আরিসোর পেটে ঘুষি মারে। যদি কাবু জম্বিটাকে না মারে তাহলে চশমা পরা ছেলেটা মারা যাবে। বাধ্য হয়ে নবু শটগান কাট বের করে আর জম্বি প্লেয়ারটা মারা যায়। নবু শখের মধ্যে চলে যায়। অন্য প্লেয়ার নিজেদের অবস্থা লুকাতে শুরু করে যে তারা জম্বি হয়ে গিয়েছে। টেটসুর অবস্থা খারাপ হতে থাকে, কিন্তু সে বলে ভয় পেও না, আমি জম্বি নই। একজন মহিলা বলে সে ড্রাগস পায়নি তাই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চশমা পরা খেলোয়াড়টি নিজের জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে, কিন্তু রে তাকে দেখে ফেলে আর ছেলেটা তাকে বলে তুমি কি আমাকে ভ্যাকসিন দিয়ে ঠিক করতে পারবে? তখনই বাকি ছেলেরা এসে তাকে পেটাতে শুরু করে। অ্যানাউন্সার জানাই যে এখন আরও 3টি রাউন্ড বাকি আছে, সবাই নিজের নিজের প্রতিপক্ষ খুঁজে নাও। শয়তান ছেলে রেগে ছুঁয়ে তাকে নিজের প্রতিপক্ষ বানিয়ে নেয়। এদিকে চশমা পরা খেলোয়াড়টির সাথে যে ছেলেটা ছিল সে তার শটগান কাট বের করে আর চশমা পরা ছেলেটা মারা যায়। আরিসু নবুর সাথে গেম খেলে এবং নবু জম্বি কাট বের করতে যাচ্ছিল, কিন্তু আরিসু তাকে থামিয়ে দেয়। আরিসু বলে যে আমি জানি তুমি জম্বি, কিন্তু ভয় পেও না, আর আমি যেমনটা বলছি তেমনই করো, দেখবে তুমি শেষ পর্যন্ত বেঁচে গেছো। রে সে ছেলেটিকে বলে যে জম্বির সঙ্গে এত বেড়ে গিয়েছে যে এখন জম্বি হওয়াটাই বেশ সুবিধাজনক মনে হচ্ছে। আগে শুধু 4 জন জম্বি ছিল আর এখন 3 রাউন্ড বাকি আছে, জম্বি হয়েই আমরা বেঁচে থাকতে পারবো। সাথে বলে যদি আমরা মরে যাই তাহলে কি তুমি শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবে? এর চেয়ে ভালো হবে তুমি আমার কথা মেনে নাও, আমার মতো জম্বি হয়ে যাও আর বেঁচে থাকো। তবে ছেলেটা তার কথার জালে না ফেসে দিয়ে দেয় শটগান, মানে রে শেষ। কিছুক্ষণ পর রে খেলা শেষ করে যখন তার বাকি সঙ্গীদের কাছে ফিরছিল তখন সে সবাইকে বলে ওই মেয়েটা আমাকে ধোঁকা দিয়েছে। যার পরে আরিসু রেকে খুঁজতে খুঁজতে আসে আর তাকে টেবিলের উপর পড়ে থাকতে দেখে। তার মনে হয় ওই ছেলেটা তাকে গুলি করে দিয়েছে, কিন্তু সে বেঁচে ছিল, অর্থাৎ সে জম্বি ছিল না। যাই হোক, আরিসু এখন রের বিরুদ্ধে খেলে, কিন্তু হঠাৎ করেই আরিসু রেখে দেয় জম্বি কার্ড, অর্থাৎ আরিসু এত সময় ধরে জম্বি ছিল। রে এটা দেখে অবাক হয়ে যায় যে সে এতটা সাবলীলভাবে মিথ্যা বলেছিল। এখন রে নিজেও জম্বি হয়ে গিয়েছে। রে বলে তোমার সাথে খেলার পর আমার হয়তো বিশ্বাস হয়ে গিয়েছে যে আমরা জম্বিরাই জিততে পারি। এরপর ফাইনাল রাউন্ড শুরু হয়। রে আরিসুকে জিজ্ঞেস করে তুমি কত সময় ধরে জম্বি ছিলে? আরিসু বলে গেমের শুরু থেকে। এটা শুনতে রে আরও অবাক হয়ে যায়। আরিসু তার টিমের সাথে দেখা করে আর জানাই যে সবাই জম্বি হয়ে গিয়েছে এবং তারা লুকিয়েছিল। আরিসু ট্যাটসিকেও পরের রাউন্ডে জম্বি বানিয়ে দেয়, যার ফলে সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে, কিন্তু আরিসু তাকে শান্ত করে। নবু কাজুয়াকেও জম্বি বানিয়ে দেয় আর নবু তাকে বলে যে ভয় পেও না, আমি তোমার জীবন বাঁচিয়েছি। এখন শেষ রাউন্ড শেষ হয়। জম্বির সংখ্যা 32 আর মানুষের সংখ্যা ছিল 13, অর্থাৎ জম্বিরা এই গেমে জিতে যায়। আরিসু আর টিম যারা জম্বি হয়েছিল তারা বেঁচে থাকে আর বাকি যারা ছিল তারা সবাই মারা যায়। এই গেমটিতে শুরু থেকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে তারা এমনিতেও বেঁচে যেত। ভ্যাকসিন কার্ড যেহেতু কম আর জম্বি কার্ডকে বারবার ব্যবহার করা যায়, তাহলে সবাই জম্বি হওয়াই ভালো ছিল, কারণ তারা সবাই কতজনকে ভ্যাকসিন দিয়ে দিয়ে ঠিক করবে। এর চেয়ে ভালো জম্বি হওয়াই বেটার। আর ঘুরে ফিরে শেষ পর্যন্তই জম্বিরাই জিতেছে। যাই হোক, বেঁচে থাকা লোকদের মধ্যে খুশির ঢেউ বয়ে যায়। আরিসু তার টিমকে নিয়ে বের হয় আর সে রেখেও তাদের সাথে চলার জন্য বলে। তারা পরের ইনস্ট্রাকশনের কাছে পৌঁছায়। পরের গেম এখান থেকে 16 কিলোমিটার দূরে। এরপর আমরা আরও একটা গেম দেখি যেখানে ভয়ঙ্কর লেজার প্লেয়ারদের কেটে ফেলছে। খেলোয়াড়রা নিজেদের বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে। উসাগনে খেলোয়াড়দের সাহায্য করে। রিউজি তার হুইল চেয়ার থেকে পড়ে যায়। উসাগে তাকে তুলে হুইল চেয়ারে বসায় আর তারা সাহায্য করে। শেষে সেখান থেকে 4 জন বেঁচে বের হয়। রিউজি বলে আমি এখানে অনেকদিন ধরে আসতে চেয়েছিলাম, শুধু এখানকার জিনিসগুলো এক্সপিরিয়েন্স করার জন্য। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে রিউজি সেমিনারে হতে চলা সে গেমটা জিতে নেই। তখনই তার সামনে জেমসকে দেখা যায়, যে বলে আমি সারা জীবন তোমার মতো মানুষদের খোঁজার জন্য কাটিয়েছি। তোমার মতো নাগরিক আর তোমার যে কোয়ালিটিগুলো আছে সেগুলো আমাদের দুনিয়ার জন্য বেস্ট। শুধু তোমাকে আমার একটা কাজ করতে হবে। একটা মেয়ে আছে যাকে তোমাকে এই দুনিয়ায় আনতে হবে, বদলে তুমি এই গেমের দুনিয়ায় থাকতে পারবে। আমি জানি যে তুমি মৃত্যুর দুনিয়া দেখতে চাও, যা জীবন আর মৃত্যুর মাঝে আছে। তো তুমি কি এই শর্তে রাজি? রিউজি জিজ্ঞেস করে যদি আমি ওই মেয়েটাকে নিয়ে আসি তাহলে আমি যা চাই তা কি পাবো? জেমস বলে হ্যাঁ,
শুধু মেয়েটাকে খোঁজো। তার হৃদয়ে তার বাবা বাস করে, তুমি তাকে ডাকলে সে অবশ্যই আসবে। আর তাকে এই ওষুধটা দিও। এখানে বর্ডারল্যান্ডে জেমস ইয়াবার সাথে কথা বলে আর বলে যে আরিসু এখানে পৌঁছে গিয়েছে। জেমস এটাও জানে যে রিউজির মনে উসাগির জন্য অনুভূতি বাড়ছে। রিউজি আর উসাগি পরে গেমের জন্য সাবওয়েতে পৌঁছায়। সেখানে ঘোষণা করা হয় যে গেম শুরু হতে চলেছে। একটা ট্রেন আসে আর সবাই ট্রেনে উঠে যায়। গেমটা ট্রেনের ভেতরে হতে চলেছিল। সেখানে স্ক্রিনে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এই ট্রেনটা ড্রাইভার ছাড়াই চলছে। বলা হয় যে আপনারা যে বগিতে আছেন সেটা শেষ বগি। সেখান থেকে ইঞ্জিন পর্যন্ত পৌঁছে ট্রেনটা থামাতে পারলে আপনারা বেঁচে যাবেন। যখন প্লেয়ারের পরের বগিতে যাবে তখন দরজা বন্ধ হওয়ার 30 সেকেন্ড পর সেখানে অক্সিজেন রিলিজ হবে অথবা বিষাক্ত গ্যাস। এই বিষাক্ত গ্যাস সেই বগিটা ছাড়া বাকি 8টা বগির মধ্যে 4টাতে রিলিজ হবে। তাদের বেছে নিতে হবে যে তারা মাস্ক পরবে কিনা। আর তারা 5টা ক্যানিস্টারও পাবে যেখানে বিষাক্ত গ্যাসটাকে নিউট্রালাইজ করার কেমিক্যাল আছে। প্লেয়াররা যে বগিতে যাবে সেখান থেকে তারা আর ফিরে আসতে পারবে না। এরপর সব প্লেয়ারকে গ্যাস মাস্ক আর হাতে ক্যানিস্টার লাগানোর জন্য বলা হয়। তারপর গেম শুরু হয়। তাদের পরের বগিতে যেতে বলা হয় যেখানে একটা খাঁচায় একটা পাখি বন্দি থাকে। রিওজি গ্যাস মাস্ক পরে নেই আর তাকে দেখে সবাই মাস্ক লাগিয়ে নেয়। তখনই বগিতে গ্যাস ছাড়া হয় আর সবাই ভয় পেতে শুরু করে। তারা দেখে পাখিটা বেঁচে আছে, মানে এই গ্যাসটা বিষাক্ত ছিল না, অর্থাৎ তারা নিজেদের একটা ক্যানিস্টার নষ্ট করে ফেলেছে। পরের বগিতে যাওয়ার পর গ্যাস রিলিজ হয়, কিন্তু দেখা যায় যে পাখিটা মরে গিয়েছে। লোকেরা খুশি হয়ে যায় যে সময় মতো তারা মাস্ক পরে নিয়েছিল আর তাদের জীবন বেঁচে গিয়েছে। কিন্তু এর পরের বগিতে লোকেরা সিদ্ধান্ত নেয় যে তারা মাস্ক পরবে না, কারণ আরও অনেক বগি আছে, তাই তারা কোনো রিস্ক নিতে পারবে না। তারপর গ্যাস রিলিজ হয়, কিন্তু এই গ্যাস বিষাক্ত ছিল না আর তারা বেঁচে যায়। দরজা খুলে যায় যাতে গ্যাস বাইরে বেরিয়ে যেতে পারে। তখনই তাদের সামনে আরও একটা ট্রেন দেখা যায় আর সেখানেও একই গেম চলছিল, যেখানে লোকেরা বিষাক্ত গ্যাসের কারণে মারা যাচ্ছিল। পরের বগিতে যাওয়ার পর রিউজি ভাবতে থাকে যে গ্যাস রাখার জন্য কোথাও তো একটা কন্টেনার থাকা উচিত। একটা ছেলে যে ট্রেনের ব্যাপারে অনেক কিছু জানতো সে বলে এই বগির উপর হয়তো প্যান্টোগ্রাফ নেই। প্যান্টোগ্রাফ হলো সেই জিনিস যা ট্রেনের উপরে লাগানো থাকে, যেটা ট্রেনকে ইলেকট্রিসিটি দেয়। প্যান্টোগ্রাফ না থাকার মানে হলো যে বগির উপর এতটা জায়গা আছে যে সেখানে গ্যাসওয়ালা কন্টেনার লাগানো যেতে পারে। এই বগিটার উপর প্যান্টোগ্রাফ ছিল না, মানে হতে পারে যে বিষাক্ত গ্যাসওয়ালা কন্টেনার উপরে লাগানো হয়েছে, তাই তারা মাস্ক পরে নেয়। কিন্তু কিছু লোক মাস্ক পরে না ক্যানিস্টারের গ্যাস বাঁচানোর চক্করে। তারপর গ্যাস রিলিজ হয় আর তারা দেখে পাখিটা মরে পড়ে আছে। আর যেটা হওয়ার ছিল, যারা মাস্ক পরেনি তাদের দম বন্ধ হতে শুরু করে আর তারা ছটপট করে মারা যায়। এখন সবাই পরের বগিতে পৌঁছায়। এখনও 4টা বগি বাকি আছে আর সবার কাছে 2টো করে ক্যানিস্টার বেঁচে আছে। তারপর ছেলেটা বলে যে বগির উপর তো প্যান্টোগ্রাফ লাগানো আছে, মানে গ্যাস ট্যাঙ্কের জন্য জায়গা থাকবে না। গ্যাস রিলিজ হয়, পাখিটা বেঁচে থাকে, মানে এটা শুধু অক্সিজেন ছিল, বিষাক্ত গ্যাস না। সব কিছু ঠিকঠাক, সবাই খুশি, কারণ একটা ছেলের অভিজ্ঞতার কারণে সবাই বেঁচে যাচ্ছে। কিন্তু পরের বগিতে যাওয়ার পর ছেলেটা ঘাবড়ে গিয়ে বলে আমি এই ট্রেনটাকে অন্য মডেল ভেবে নিয়েছিলাম। সবাই রেগে গিয়ে তার উপর চিৎকার করতে শুরু করে, কারণ এর মানে হলো যে এত সময় ধরে তারা নিজেদের ভাগ্যের জোরে বেঁচেছিল। যাই হোক, উসাগি অনেক ভাবার পর নিজের মাস্ক পরে নেই। কেউ তাকে থেকে মাস্ক পরে আর বলে যে আমার তার উপর বিশ্বাস আছে, আর কেউ না পড়ার সিদ্ধান্ত নেই। রিউজিও মাস্ক পরে নেই। গ্যাস ছাড়া হয়, কিন্তু এই গ্যাস বিষাক্ত ছিল না, মানে তাদের আরও একটা ক্যানিস্টার নষ্ট হয়ে গেল। এখন ট্রেনের সামনে শুধু 2টো বগি আছে আর তাদের কাছে শুধু একটা করে গ্যাসের ক্যানিস্টার রয়ে গিয়েছে। সবাই ভয় পেয়ে চিৎকার করতে থাকে যে এখন তো আমরা মরেই যাব। যে মহিলাটা বলেছিল যে আমার তার উপর বিশ্বাস আছে, সেই এখন উসাগির উপর চিল্লাতে থাকে যে কেন আমি তোমার উপর বিশ্বাস করলাম। তখনই সেই ছেলেটা যার ট্রেনের ব্যাপারে জ্ঞান ছিল সে বলতে থাকে যে আমরা এইমাত্র জিম্বোচো স্টেশন পার করেছি আর এখন সেই জায়গাটা আসতে চলেছে যেখানে 2টো ট্রেন মিলিত হয়। মানে যদি প্রথম ট্রেনটা একই স্পিডে চলতে থাকে তাহলে 2টো ট্রেন আবার একসাথে হবে। উসাগি ভাবে বাঁচার একটাই উপায়, ওই ট্রেনে তো সব প্লেয়ার মরে গিয়ে থাকবে আর দরজাও খোলা থাকবে, তাই গ্যাসও বেরিয়ে গিয়ে থাকবে। তাহলে চলো, ঠিক আছে, কিছু না করার চেয়ে কিছু করে মরা ভালো। রিউজি পাগলামি ভরা প্ল্যানে সামিল হওয়ার কথা ভাবে। যদিও সে চলতে পারে না, কিন্তু বেঁচে থাকার জন্য লড়তে তৈরি। বাকি সবাই এই প্ল্যানে সামিল হতে রাজি হয়ে যায়, কিন্তু এটা বেশ ঝুঁকিপূর্ণ। আর যেমনটা ভাবা হয়েছিল, প্রথমে ট্রেনটা সামনে চলে আসে আর ধীরে ধীরে কিছু লোক নিজেদের ট্রেন থেকে অন্য ট্রেনে ঝাঁপ দেয়, কিন্তু 2জন মানুষ খুঁটির সাথে ধাক্কা খেয়ে মারা যায়। রিউজিও জোর লাগিয়ে ঝাঁপ দেয় আর লোকেরা তাকে উপরে টেনে নেয়। রিউজি উসাগিকে জড়িয়ে ধরে আর তখনই সামনে আরও একটা ট্রেন চলে আসে। সেখানেও একই গেম চলছিল আর উসাগি সেখানে আরিসুকে দেখে। দুজনে একে অপরকে দেখে আর দুজনে একে অপরকে ধরার চেষ্টা করে, কিন্তু ট্রেন দুটো আলাদা টানেলে চলে যায় আর তারপর দুজনে বিচ্ছিন্ন হয়ে যায়। আরিসুর ট্রেনটা স্টপ লাইনে পৌঁছাতে যাচ্ছিল আর তাদের এখন ট্রেনটাকে থামাতে হবে।
আরিসও ভুল করে অ্যাক্সিলেটর চেপে দেয়, যার ফলে তাদের ট্রেন আরও দ্রুত হয়ে যায় আর ট্রেনটা ক্র্যাশ হয়ে যায়। আর এখানেই শেষ হয় সিজন 3 এর 4র্থ এপিসোড। বাকি এপিসোড নিয়ে দেখা হবে পার্ট 2 ভিডিওতে। তো দেখা হচ্ছে সিজন 3 এর পার্ট 2 ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।